আমাদের আজকের গল্পটি প্রাপ্তবয়স্কদের জন্য। প্লট তৈরির উদ্দেশ্যে গল্পের বিভিন্ন জায়গায় বর্ণিত নৃশংসতা শ্রোতা বন্ধুদের মানসিকভাবে বিচলিত করে তুলতে পারে। তাই টিম গল্পান্বেষীর তরফ থেকে দুর্বল হৃদয়ের শ্রোতা বন্ধুদের কাছে বিশেষ আবেদন, দয়া করে এই গল্পটি শোনা থেকে নিজেদের বিরত রাখুন। নমস্কার, আমাদের চ্যানেল গল্পান্বেষী দ্য স্টোরি হান্টার্সে আপনাদের সকলকে স্বাগত। আজ আপনাদের জন্য আমাদের 13তম নিবেদন, বৈশালী বিশ্বাসের কলমে হাত। আজকের গল্প পাঠে রূপ। অন্যান্য চরিত্রে বৈশালী, প্রতীক, সৃজনী, অঙ্কিতা, শ্রেয়া, শ্বেতা এবং নির্ভীক। পোস্টার ডিজাইনে অঙ্কন, সাউন্ড মিক্সিংয়ে রূপ। শুরু হচ্ছে গল্পান্বেষী দ্য স্টোরি হান্টার্সের আজকের গল্প, হাত। বিরক্ত হয়ে বাড়ির ভেতর চলে আসে নয়নিকা। এত কচকচানি আর ভালো লাগছে না। এখনো তো জানাই যায়নি ছেলেটা কে ছিল, কিভাবে ট্রেনে কাটা পড়লো। ঘটনাটা নিছকই একটা অ্যাক্সিডেন্ট নাকি অন্য কিছু, কিন্তু তাতেই পাড়ার সব মহিলারা কল্পকাহিনী বানাতে শুরু করেছেন। নয়নিকা আরও বেশি অবাক হয় এটা দেখে যে তার মাও তাদের সঙ্গ দিচ্ছে। আচ্ছা, ছেলেটাকে কি আমি চিনি? হতেই তো পারে আমাদের পাড়ার কেউ। এদিকে নাকি বডির এতই বাজে অবস্থা যে কেউ চিনতেই পারছে না। দাদা ভাই বা এত দেরি করছে কেন? ও তো কখন বেরিয়েছিল বডিটা দেখবে বলে, এখনো এলো না। নিজের মাথায় চাটি মারেও, উফ, এসব সে কি ভাবতে বসলো। এদিকে সামনে পরীক্ষা, সারা বছর এত ফাঁকি মেরেছে যে এখন পাশ করতে পারলে হয়। তিথিটাই বা কেন এত দেরি করছে? 4টে তো কখন পার হয়ে গেছে। খাটে বসে সবে বইটা খুলেছিল নয়নিকা, তখনই বাইরে একটা বাইকের আওয়াজ পেয়ে পড়াশুনো স্থগিত রেখে সে দৌড়ে বেরিয়ে আসে ঘর থেকে। গেটের সামনে এসে দেখে এতক্ষণ যারা নিজের বাড়ির সামনে দাঁড়িয়ে জল্পনা কল্পনা করতে ব্যস্ত ছিল, তারা এখন তার দাদাকে এক প্রকার ছেঁকে ধরেছে। চারিদিক থেকে আসা একের পর এক প্রশ্নের বাণে দাদার অবস্থা দেখে হাসি পায় নয়নিকার। এই নির্বাণ ছেলেটাকে চেনা যাচ্ছে রে? আমাদের পাড়ার কেউ নয় তো? বডিটার খুব খারাপ অবস্থা না? শুনলাম তো ছেলেটার বেশি বয়সও না। একের পর এক প্রশ্নের মাঝে কোনো মতে বাইক থেকে নেমে দাঁড়ায় নির্বাণ। তারপর কপালের ঘাম মুছে বলে, ওই পুলিশরা এলো সবে, বডির খুব বাজে অবস্থা, চেনার কোনো উপায় নেই। এখন ওই সম্বল বলতে ওই জামা কাপড় আর বাইক। বাইক? মুখ ফসকে বেরিয়ে যায় নয়নিকার। হ্যাঁ, ছেলেটারই বাইক। একজন তার বাইকটা দেখে চিনতে পেরেছে। মাঝে মাঝে নাকি রেল লাইনে এসে বসে থাকতো, কিন্তু আমাদের লোকালের কোনো ছেলে না। তবে দেখে তো স্কুল পড়ুয়া বলেই মনে হলো, কিন্তু মুখ দেখে বোঝা যাচ্ছে না যে সে কীরকম দেখতে ছিল। মাথার বাঁ দিকটা, বুঝলে, বাঁ দিকটা এমনভাবে থেতলে গেছে না, পুরো ঘিলুটা বেরিয়ে এসছে।
এমনকি বা চোখটাও নেই। শরীরে কোনো হাড় অবশিষ্ট থাকলে হয়। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার কি বলো তো, ওই কনুই থেকে 2 হাতই কাটা পড়েছে। আমার তো প্রথমে দেখে বুক কেঁপে উঠেছিল। সবাই বলছে হাত দুটো ওই ট্রেনের সাথেও নাকি চলে যেতে পারে। এতক্ষণ যারা কৌতূহল নিয়ে সব শুনছিল, বডির বর্ণনা শুনে তারাও কেউ কেউ বুকে হাত দিয়ে বলল, ইস বাবা, কি ভয়ঙ্কর! না না বাবা, আমি আর শুনবো না। শুনলে আমার আর রাতে ঘুম আসবে না। কি অবস্থা বলো তো? হ্যাঁ, কোন মায়ের কোল যেভাবে খালি হয়ে গেল কে জানে। আবার নাকি দুটো হাতও পাওয়া যাচ্ছে না। বলে নানাভাবে দুঃখ প্রকাশ করতে শুরু করলো। নয়নিকার মা এতক্ষণ চুপ করে সবার কথা শুনছিলেন। এবার মুখ তুলে তিনি বললেন, আমার কিন্তু মনে হয় হাত দুটো ট্রেনের সাথে চলে যায়নি। ট্রেন লাইনের আশেপাশের জঙ্গল তো কম নয়, হয়তো কাটা পড়ার পর ধাপাধাপি করতে করতে জঙ্গলের ভেতরে ঢুকে গিয়েছে হাত দুটো। তার কথা শুনে আঁতকে উঠলেন পাশের বাড়ির চৌধুরী কাকিমা। কি বলো গো দিদি, ট্রেনে কাটা পড়া হাত যা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে সেটা কি করে দাপাদাপি করবে? এ তো তবে ভুতুড়ে কাণ্ড গো। নয়নিকা এই অবান্তর প্রশ্নে বিরক্ত হয়ে বলে ওঠে, আরে কাকিমণি, টিকটিকির কাটা লেজ দেখোনি? শরীর থেকে আলাদা হওয়ার পরও তো কিছুক্ষণ লাফালাফি করে সেটা। মানুষের ক্ষেত্রেও তাই হয়। সেটাই তো বলছে মা। হাত দুটো কাটা পড়ার পর মিনিমাম কয়েক সেকেন্ড তো সেন্স ছিল, তখনই হয়তো কোথাও একটা চলে গেছে। পুলিশ খুঁজলে ঠিকই পেয়ে যাবে। যাই হোক, এই দাদা ভাই, তুই তো ওখানে অনেকক্ষণ ছিলিস, আর কিছু জানতে পারলি না? আচ্ছা, বাইকটার কালার কি ছিল? নয়নিকার কৌতূহল দেখে এবার তার মা ধমক দেন। বড়দের কথার মধ্যে তুই এতক্ষণ কি করছিলিস? ঘরে গিয়ে পড়তে বস যা। হতাশ হয়ে ও ফিরে আসছিল, কিন্তু দাদার কথা শুনে দাঁড়িয়ে পড়ে। জানো মা, এই প্রতাপ আবার ওই ছেলেটার ছবি ফেসবুকে পোস্ট করেছে। ওই যে যে আমার সাথে গেল, কখন যে এইসব ছবি টবি তুললো কে জানে। দাদা ভাই, আমাকে ছবিটা দেখা না। সাথে সাথেই তার মা রে রে করে ওঠেন। তুই কিন্তু বড্ড বাড়াবাড়ি করছিস নয়ন, ওসব তুই সহ্য করতে পারবি না। শুনছিস না বডিটার কত খারাপ অবস্থা? সব শুনে আমাদেরই হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, আর ও কিনা ছবি দেখবে। যা বলছে এখান থেকে। আর তোর বন্ধুদেরও বলিনি, এই সমস্ত ছবি কেউ তোলে? আবার নাকি ফেসবুকে ছেড়েছে। নয়ন, ঘরে যা বলছি, নইলে আমার থেকে খারাপ কেউ হবে না। দাদার কাছ থেকে এক প্রকার ফোনটা ছিনিয়ে নিয়ে ফেসবুকটা ওপেন করে নয়নিকা। তার মা তখনও একইভাবে চিৎকার করে চলেছে আর ফোনটা ছিনিয়ে নেওয়ার আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু নয়নিকার কানে সেসব কথা যায় না। উত্তেজনায় তার হাত কাঁপছে। না জানি একটু পর কি দেখবে সে। যদি সত্যি ছেলেটা পরিচিত কেউ হয়, কেউ না চিনলে যদি নয়নিকাও তাকে চিনতে পারে। কিন্তু এই উত্তেজনা ভয়ে পরিণত হতে বেশি সময় লাগে না। প্রতাপদার প্রোফাইলে গিয়ে একটু আগে করা পোস্টটা খুঁজে পেতে তাকে বেশি বেগ পেতে হয়নি। কিন্তু এ কি দেখছে সে? আটকে ওঠে নয়নিকা। বিস্ফারিত চোখে ছবিটার দিকে তাকিয়ে কয়েক সেকেন্ড মাত্র সে দাঁড়িয়ে থাকতে পেরেছিল। তারপরেই আর নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে চিৎকার করে উঠে লাফিয়ে পিছিয়ে আসে সে। আর একটু হলে হয়তো পড়েই যেত। আশেপাশের সবাই অবাক হয়ে নয়নিকার দিকে তাকিয়ে থাকে। তাদের একটু একটু কৌতূহল হচ্ছিল ছবিটা দেখার জন্য, কিন্তু নয়নিকার অবস্থা দেখে তাদের সেই ইচ্ছা মুহূর্তে ঘুচে গেল। সে যে এত ভয় পাবে তা কেউই বুঝতে পারেনি। একটু আগে অবশ্য নয়নিকাও বুঝতে পারেনি যে নিজের পায়ে সে এক প্রকার নিজেই কুড়াল মারছে। দাদার কাছে সব শুনলেও সে বিন্দুমাত্র কল্পনা করতে পারেনি যে বডিটার এত খারাপ অবস্থা হতে পারে। যতই হোক, কানে শোনা ও চোখে দেখার মধ্যে তো পার্থক্য রয়েছে।
কোনো মতে লোহার গেটটা ধরে দাঁড়িয়ে চোখ বন্ধ করে ভয়ে কাঁপতে থাকে নয়নিকা। তার মনে হয় এক্ষুনি হয়তো সে অজ্ঞান হয়ে যাবে এই স্নায়বিক চাপ সহ্য করতে না পেরে। কিছুক্ষণের জন্য সব চুপচাপ হয়ে যায়। তারপর গর্জে ওঠে নয়নিকার মা। এই জন্যই আমি বারণ করেছিলাম, কিন্তু শুনবি কেন? আরে আমি কি জানি না তোর কত সাহস? এত অবাধ্য কেন রে তুই? অনেক হয়েছে, যা এক্ষুনি ঘরে গিয়ে পড়তে বস। অবশ্য ততক্ষণে খানিকটা ধাতস্থ হয়েছে নয়নিকা। মাথা নিচু করে মায়ের বকা হজম করে সে বাড়ির ভেতরে ঢুকতে যাচ্ছিল, ঠিক তখনই একটা পরিচিত গলা শুনে আবার দাঁড়িয়ে পড়ে সে। আন্টি, কিছু হয়েছে নাকি গো? কেউ কি ট্রেনে কাটা পড়েছে? আসার সময় অনেক কিছু শুনলাম আমি, কিন্তু কিছু বুঝতে পারছি না কি হয়েছে গো। তিথির কথা শুনে একটু আগে দেখা মানুষটার মুখটা মনে পড়তেই আবার শিউরে ওঠে নয়নিকা। তবুও নিজেকে সামলে নিয়ে তিথির হাত ধরে এক প্রকার টানতে টানতে বাড়ির ভেতর ঢুকে যায় সে। কথার তালে তালে যদি তার মা একবার তার ভয় পাওয়ার কথাটা বলে ফেলে তাহলেই সর্বনাশ। বন্ধু মহলে তার যে ডাকাবুকো সাহসী চরিত্রটা রয়েছে, তিথি সব শুনে নিলে সেটা আর আস্ত থাকবে না। কিন্তু সত্যিই তো, নয়নিকা তো এত সহজে ভয় পাওয়ার মেয়ে নয়। তবে হ্যাঁ, একটু আগে যে মুখটা সে দেখেছিল তা দেখে যে কোনো মানুষই রাতে দুঃস্বপ্ন দেখতে পারে। এই নয়ন, আগের দিনের মতো তিথিকে না খাইয়ে পাঠাবি না কিন্তু। ফ্রিজে কেক আছে। আর শোন, আমি একটু দোকানে যাব, কোনো প্রয়োজন হলে দাদাকে বলিস। বাড়ির ভেতরে ঢুকতে ঢুকতে পেছন থেকে মায়ের কথা শুনতে পায় নয়নিকা। ঘরে ঢুকেই টেবিল থেকে বোতলটা তুলে প্রায় সব জল খেয়ে ফেলে নয়নিকা, কিন্তু তাও সে শান্ত হতে পারছে না। মাত্র কয়েক সেকেন্ডের জন্যই তো সে দেখেছিল ছবিটা, কিন্তু আশ্চর্যজনকভাবে মনের মধ্যে গেঁথে গেছে ওই মুখটা। চাইলেও সে ভুলতে পারছে না। ছবিতে ছেলেটার মাথা থেকে কোমর অবধি দেখা যাচ্ছিল খালি। দুমড়ে মুচড়ে যাওয়া ওই বিকৃত শরীরটা দেখে সত্যি বোঝার কোনো উপায় ছিল না যে মানুষটার আসল চেহারা কেমন হতে পারে। মাথার বাঁ দিক থেতলে যাওয়ায় কালচে রক্তের সাথে ঘিলু এসে মিশেছে ট্রেন লাইনের পাথরগুলোতে। শূন্য বাঁ চোখের কোটরটার অভাব দূর করার জন্যই যেন ছেলেটার রক্ত ভেজা ডান চোখটা আধ খোলা হয়ে ক্যামেরার দিকে স্থিরভাবে তাকিয়েছিল, যেন কিছু বলতে চাইছিল। এটুকু হলে হয়তো সামলে নেওয়া যেত, কিন্তু ছবিটা কোমর অবধি তোলার কারণে ছেলেটার হাত দুটো দেখা যাচ্ছিল না। সম্পূর্ণ হাত বলা ভুল হবে, কারণ হাফ হাতা টি শার্ট হওয়ায় পরিষ্কার দেখা যাচ্ছিল কনুইয়ের নিচ থেকে সত্যি দুই হাতের বাকি অংশ নেই, যেন কেউ অপটু হাতে কেটে ফেলেছে হাত দুটো। ব্যাস, আর খুঁটিয়ে দেখতে পারেনি নয়নিকা। ছিটকে সরে এসেছিল সে। তিথি এতক্ষণ চুপ করে দাঁড়িয়ে সব দেখছিল। সে বুঝতে পেরেছে যে নয়নিকা কোনো কিছু নিয়ে বেশ ভয় পেয়েছে। এগিয়ে এসে তার কাঁধে হাত রেখে চিন্তিত স্বরে বলে, এই নয়ন, তোর শরীর খারাপ নাকি রে? এইরকম দেখাচ্ছে কেন তোকে? তুই কি কিছুর জন্য ভয় পেয়েছিস? নয়নিকা কোনো উত্তর দেয় না। প্রসঙ্গ পাল্টাতে বলে, তোকে না বলেছিলাম আজ একটু তাড়াতাড়ি আসবি, এত দেরি করলি কেন? যাকগে, সব নোটগুলো এনেছিস তো? না এনে উপায় আছে মামনি। তুই ঠিকঠাক স্কুলে যাস না কেন বলতো?
তুই গেলেই তো আর আমাকে এভাবে আসতে হয় না। জানিস, তোর নাম করে প্রায় প্রতিদিনই বাড়ি থেকে বের হয়ে বলে মা বাবা কতই না সন্দেহ করে আমাকে। এমনি তো আন্টি তোর পড়াশোনা নিয়ে এত সিরিয়াস, সেখানে কোনো কারণ ছাড়াই প্রায় স্কুল কামাই করিস, সেটা নিয়ে কিছু বলে না? দাঁড়া, আমি বরং একদিন আন্টিকে জিজ্ঞেস করব। তবে আজকে আমাদের দুজনেরই কপালটা ভালো, বুঝলি? কাল স্যারের মুড অফ ছিল, তাই বেশি নোট লেখায়নি। তিথির কথাগুলো নয়নিকার কানে যায় না। অন্যমনস্কভাবে একটা চেয়ার দেখিয়ে বলে, এখানে বস, আমি তোর জন্য কেক নিয়ে আসছি। আর একটু নোটগুলো আমার খাতায় লিখে দিবি, তাহলে তাড়াতাড়ি হবে। এসে আমি আবার বাকিটা লিখে নেব। তিথির কিছু বলার অপেক্ষা না করে এক প্রকার পালিয়ে ঘর থেকে বেরিয়ে আসে নয়নিকা। ওর সামনে বেশিক্ষণ থাকলে ঠিক কিছু সন্দেহ করবে। রান্নাঘরে এসে চুপ করে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে সে। ভয়ে আর অসহায়তায় চোখ দিয়ে 2 ফোঁটা জল বেরিয়ে আসে তার। নিজের গালে এই দুটো চড় কষাতে ইচ্ছে করছে নয়নিকার। কেন নিজের কৌতূহল আটকাতে পারল না সে? বারবার মনে হচ্ছে ওই খোলা চোখ দুটো নিঃশব্দে তাকে কিছু বলছিল, কিছু বোঝাতে চাইছিল। চোখে মুখে একটু জল দিয়ে ফ্রিজ থেকে কেকটা বের করে আনে নয়নিকা। একটা দীর্ঘশ্বাস ফেলে পাশে রাখা ছুরিটা তুলে কেকের ওপর রেখেও কি মনে হতে সরিয়ে নেয় সেটা। তারপর ছুরির মাথাটা নিজের বাঁ হাতের ওপর আলতোভাবে ঘষতে শুরু করে। কেমন যেন একটা ঘোর লেগে যায় তার। মনে হয় আশেপাশের সব কোলাহল হঠাৎ করেই উবে যাচ্ছে। রান্নাঘরটা যেন চেনা জগৎ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে ক্ষণিকে। সে যে কি করছে তা বুঝতে পারলেও হাত সরিয়ে নিতে পারে না। সামান্য অসাবধানতায় কত বড় দুর্ঘটনা ঘটতে পারে ভেবে গায়ের রোম দাঁড়িয়ে পড়লেও অজানা একটা ভালো লাগা কাজ করছে এই ছুরিটার স্পর্শে। নিজের ওপর আরও নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে নয়নিকা। ছুরিটা ধীরে ধীরে তুলে আনে কবজির ওপর। নিজের কাণ্ড দেখে নিজেই অবাক হয়ে যাচ্ছে সে, কিন্তু কিছুই করতে পারছে না। পাশের ঘরে তিথি আছে, তাকে ডাকবে, কিন্তু তাকে কি বলবে? সে নিজেই তার ডান হাত দিয়ে ধারালো ছুরি ধরে আছে বাঁ হাতের কবজির ওপর। এটা তো কোনো ছেলে খেলা নয়। একটু অসাবধান হলেই এই ছুরি দিয়ে তার শিরা কেটে যেতে পারে, মৃত্যুও হতে পারে তার। এই অবস্থাতেও নয়নিকার চোখের সামনে বারবার ভেসে উঠছে ওই বিকৃত দেহটা। সারা শরীর ঘামে ভিজে যায় নয়নিকার। আরো জোরে সে ছুরিটা চেপে ধরে নিজের বাঁ হাতের ওপর। চোখ বন্ধ করে নেয় নয়নিকা। এবার হয়তো রান্নাঘরের সাদা মার্বেলের মেঝেটা ভেসে যাবে তারই হাতের রক্তে। কিন্তু হঠাৎ করেই তারই মাথার থেকে মৃত্যু ভয়ের চিন্তা সরে গিয়ে একটা কথা বারবার আসতে থাকে। আচ্ছা, আমি যদি এই ছুরিটা দিয়ে এখন আমার হাতটা কেটে ফেলি, তাহলে কি আমার খুব যন্ত্রণা হবে? ওই ছেলেটা যতটা কষ্ট পেয়েছিল তার থেকেও বেশি কষ্ট হবে? হয়তো না। যতই হোক, ওর হাত দুটো তো শরীর থেকেই আলাদা হয়ে গিয়েছিল। আচ্ছা, ওর খুব যন্ত্রণা হচ্ছিল না? শেষ আর্তনাদটা করার সময় পেয়েছিল? ওই নয়ন, আর কত দেরি করবি রে? সন্ধে লেগে গেল তো, আমাকে তো তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। মুহূর্তেই নিজের মধ্যে ফিরে আসে নয়নিকা। এতক্ষণ যে এক অদৃশ্য টান সে নিজের মধ্যে অনুভব করতে পারছিল তা নিমেষে মুছে যায়। একটু আগে কি করতে চাইছিল ভেবে ভয়ে অস্ফুট একটা আর্তনাদ করে ছুরিটা ছুঁড়ে ফেলে দেয় সে। আর 1 সেকেন্ড দেরি হলে
হয়তো সব শেষ হয়ে যেত। কালকে সকালটা হয়তো আর সে দেখতে পেত না। তিথি এত কিছু লক্ষ্য করেনি। এমনকি একটু আগে নয়নিকা কী ভয়ঙ্কর কাণ্ডটা ঘটাতে চলেছিল সেই সম্পর্কে তার কোনোই ধারণা নেই। সে তো সবে রান্নাঘরে পা দিয়েছিল, কিন্তু নয়নিকাকে চমকে উঠে ছুরিটা ফেলে দিতে সে দেখেছিল। তা দেখে সে নিজেও থমকে দাঁড়িয়ে পড়েছিল। কিছুক্ষণ বিস্ফারিত চোখে ছুরিটার দিকে তাকিয়ে থেকে তিথির উপস্থিতি বুঝতে পেরে নিজেকে সামলে নেয় নয়নিকা। তুই এখানে আসতে গেলি কেন? আমি তো যাচ্ছিলামই। না চাইতেও গলাটা কেঁপে যায় ওর। তিথি কোনো উত্তর দেয় না। এগিয়ে এসে ছুরিটা তুলে রেখে নয়নিকার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে জিজ্ঞাসা করে, নয়ন, সত্যি করে বল তো, তোর কি হয়েছে? তোকে প্রচণ্ড ডিপ্রেস লাগছে আমার। আমার আবার কি হবে? তুই একটু বেশিই ভাবিস রে তিথি। যাই হোক, চল, নোটগুলো তো লিখতে হবে। তিথি নয়নিকার মাথায় আলতো চাঁটি মেরে বলে, এতক্ষণ কোন রাজ্যে ছিলিস তুই? কটা বাজে খেয়াল আছে তোর? তুই কি কেক আনতে এসেছিলিস নাকি বানাতে? এতক্ষণ লাগে? শোন, আমি তোর সব নোট লিখে দিয়েছি। বুঝতে পারছি কোনো কিছু নিয়ে তুই টেনশনে আছিস। যাই হোক, তোকে তো বললাম আমাকে আজকে একটু তাড়াতাড়ি ফিরতে হবে। তাহলে আমি আসি। কথা শেষ করে কেকটা হাতে নিয়েই দৌড় দেয় তিথি। নয়নিকা তখনও পুতুলের মতো দাঁড়িয়ে। একটু আগে সে কি করতে যাচ্ছিল? সে কি পাগল হয়ে যাচ্ছে? একবার আর চোখে ছুরিটার দিকে তাকিয়ে দ্রুত রান্নাঘর থেকে সে বেরিয়ে যায়। নয়নিকার ঘরের সামনে এসে থমকে দাঁড়িয়ে পড়ে নির্বাণ। ঘরের সমস্ত লাইট জ্বালিয়ে বিছানার ওপর কুঁকড়ে শুয়ে আছে নয়নিকা। ভয় হয় নির্বাণের। শরীর খারাপ করলো নাকি মেয়েটার? নিঃশব্দে নয়নিকার মাথার কাছে এসে তার কপালে হাত রাখে। নয়নিকা জেগেই ছিল, বলা ভালো ঘুমানোর চেষ্টা করছিল। কিছুক্ষণের জন্য ওই মুখটা ভুলে থাকতে চায় সে, কিন্তু আচমকা কপালে কারোর স্পর্শ পেয়ে লাফিয়ে উঠে বসে সে। তাকে চমকে উঠতে দেখে নির্বাণ নিজেও থতমত খেয়ে যায়। তারপর হেসে বলে, কী রে পাগলি, ভয় পেয়ে গেলি নাকি? আর তুই এখনো শুয়েছিস কেন? শরীর খারাপ? না না, শরীর খারাপ না, আসলে মাথাটা একটু ধরেছিল, তাই শুয়েছিলাম। কিন্তু তুই এখন আমার ঘরে, কিছু বলবি? সারাদিন যদি বইয়ে মুখ বুজে বসে থাকিস তাহলে তো মাথা ব্যথা করবেই। সারা বছর তো পড়বি না, তারপর পরীক্ষার 1 মাস আগে এসে হুটোপুটি করবি। যাই হোক, মা খেতে ডাকছে, 10টা বাজে, সেদিকে খেয়াল আছে? মা হেব্বি খেপেছে না? এত রাত হয়ে গেল, আমি এখনো নিচে নামিনি। দাঁড়া, আমি একটু চোখে মুখে জল দিয়ে আসি। খাবার ইচ্ছে না থাকলেও খেতে যায় নয়নিকা। কাউকে কিছু বুঝতে দেওয়া যাবে না। বিকেলে ছবিটা দেখতে মা বারবার করে বারণ করেছিল। এখন এসব শুনলে হয়তো আর রক্ষে থাকবে না। ভয় ও বিরক্তি লুকিয়ে একটা কৃত্রিম হাসি নিয়ে খেতে বসে সে। নয়নিকার মা কিছু একটা বলতে গিয়েও বলেন না। মেয়েটার মুখ বড্ড শুকনো লাগছে, হয়তো পড়ার চাপ একটু বেশি। খাবার মুখে দিতেই গাটা আবার গুলিয়ে ওঠে নয়নিকার। বিকেল থেকে অন্তত 5 বার বমি হয়েছে, কিন্তু ও কাউকে কিছু বলেনি। এখন খাবার নাড়াচাড়া করলেও মুখে আর নেওয়া যায় না। একটা চাপা অস্বস্তি থাকলেও ভয়টা এখন আর নেই, হয়তো সবার মাঝে আছে বলেই।
সেই মুখটা এখন আর তাকে তাড়িয়ে বেরোচ্ছে না। কিছুক্ষণের জন্য হলেও হয়তো স্মৃতি থেকে বেরিয়ে গিয়েছে তাকে শান্তি দেওয়ার জন্য। কিন্তু কথায় আছে, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। খেতে খেতেই তার দাদা বলে ওঠে, জানো মা, ওই সন্ধেবেলা আবার পুলিশ এসেছিল ওদিকটাতে। কেসটা এখন একদম অন্যদিকে ঘুরে গেছে। অ্যাক্সিডেন্ট তো নয়, সুইসাইডের সম্ভাবনাই নাকি এখন বেশি বলছে। আবার মার্ডারও হতে পারে। সে কি রে, পাশের বাড়ির অজয় দা তো বললো পুরোটাই একটা অ্যাক্সিডেন্ট। না বাবা, পুলিশ এখনও জোর দিয়ে কিছু বলেনি। আর কিন্তু ছেলেটার সম্পর্কে অনেক কিছু জানা গেছে, সেগুলোর ভিত্তিতেই ওনাদের ওটা মনে হচ্ছে। বাই দ্য ওয়ে, ওই ছেলেটা কিন্তু মুসলিম ছিল। ওর মা বাবা তো একদমই ভেঙেই পড়েছেন। একমাত্র ছেলে বলে কথা। ওনারা এখনও অবধি তেমন কিছু বলতে পারেননি অবশ্য। তবে এখানকার ছেলে না হলেও রেগুলার যাতায়াত ছিল ওর এখানে। ওই রেল লাইনেই এসে বসতো। এখানকার অনেকেই তাকে চিনেছে। আবার অনেকে তাকে একটা মেয়ের সাথেও দেখেছে। যেভাবে হাত ধরে ওরা পাশাপাশি বসতো, তাতে ওই মেয়েটি ছেলেটার প্রেমিকা হওয়ার সম্ভাবনাই বেশি। তারা ওখানে কি করতো বা নিজেদের মধ্যে কি বলতো সেটা অবশ্য কেউ বলতে পারেনি। আর মানে কেউ ততটা আমল দিত না ওদের দুজনকে। মানে কতজন তো ওখানে এভাবে এসে বসে আড্ডা দেয় না। এই ব্যাপারটাই পুলিশ আর কি খতিয়ে দেখছে এখন। আর মেয়েটা কে তা এখন অবধি জানা যায়নি। মেয়েটা হয়তো ছেড়ে চলে গেছে, যা ছেলেটা সহ্য করতে পারেনি, তাই আত্মহত্যা করেছে। আজকালকার দিনের ছেলেমেয়েরা বাবা মার কথা কি আর ভাবে? আমার মনে হয় মেয়েটা হয়তো হিন্দু ছিল। খেতে খেতেই বলেন নয়নিকার মা, মেয়েটা হিন্দু ছিল না, বোরখা পরে থাকতো নাকি সব সময়, তাই ওর মুখ কেউ দেখেনি। আর আশা করা যায় আত্মগোপন করার জন্য পুরো শরীর ঢাকার কোনো প্রয়োজন হয় না। ছেলের মা বাবা বলেছে তাদের এই মেয়েটার সম্পর্কে নাকি কোনো ধারণাই নেই। এমনকি ছেলে যে বাড়ি থেকে এত দূরে এখানে এসে প্রায় প্রতিদিন রেল লাইনে বসে থাকতো, সেটাই নাকি তাদের অজানা ছিল। সবাই গল্পে এতটাই মশগুল ছিল যে কেউই লক্ষ্য করেনি তাদের পাশে বসে থাকা নয়নিকার মুখ একদম ফ্যাকাশে হয়ে গেছে। নিঃশ্বাস ভীষণ রকম ভারী হয়ে উঠছে তার। আবার মনে পড়ে যাচ্ছে সেই বীভৎস মুখটা, সেই বীভৎস শরীরটা। ওই ছবিটা না দেখলে হয়তো এই আলোচনাগুলো এসে কৌতূহলী হয়ে শুনতো। কিন্তু এই মুহূর্তে ওই মৃত ছেলেটাকে নিয়ে সে কোনো কথা শুনতে চায় না। আর সামলাতে পারে না সে নিজেকে। খাবারের মতোই পড়ে থাকে। সশব্দে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে এসে চিৎকার করে বলে, কি শুরু করেছে তোমরা? একটু শান্তিতে থাকতে দেবে না? না আমাকে? তোমাদের কিসের এত ইন্টারেস্ট আমি তো সেটাই বুঝতে পারছি না। তোমরা কি ওই ছেলেটাকে চেনো? ওই মেয়েটাকেই বা চেনো কি? ওর গার্লফ্রেন্ড হোক বা যেই হোক, তাতে তোমাদের কি? ছেলেটার মরতে ইচ্ছে করেছে, মরে গেছে। তোমাদের এত ভাবার কি আছে তাকে নিয়ে? সে কি তোমাদের বাড়ির কেউ? পুলিশের জায়গায় তো তোমরাই ইনভেস্টিগেশনটা করতে পারো। যত সব। আমি আর খাবো না, আমার পেট ভরে গেছে। দাঁতের দাঁত চেপে কথাটা শেষ করেই দৌড়ে উপরে চলে যায় নয়নিকা। বাকি তিনজন তার এমন আচরণে এতটাই অবাক হয়েছিল যে তাদের মুখ দিয়ে কোনো কথা বের হয় না। শুধু ফ্যাল করে একে অপরের দিকে তাকিয়ে থাকে তারা। বোঝার চেষ্টা করে কি এমন খারাপ কথা বলল তারা। নিজের ঘরে না গিয়ে নয়নিকা চলে আসে তাদের বিশাল 4 তলার ছাদটায়। ছাদের দরজায় পা রাখতেই একটা ঠান্ডা হাওয়া ও ঘন অন্ধকারের চাদর তার উপর আছড়ে পড়ে। ভয় হলেও একেবারে কার্নিশ ঘেঁষে দাঁড়ায় নয়নিকা। নিচের দিকে তাকাতেই তার শরীর শিরশির করে ওঠে। উচ্চতায় সে চিরকালই একটু বেশিই ভয় পায়, কিন্তু আজ আর এসবে তার ভয় করছে না। তার ভয় করছে ওই বীভৎস মুখটাকে, ওই ছেলেটা সংক্রান্ত সমস্ত আলোচনাকে। কিন্তু সে কেনই বা এত ভয় পাচ্ছে? শুধু কয়েক সেকেন্ডের জন্যই তো ছবিটা দেখেছিল, তাতেই এত ভয়? চোখ বন্ধ করে একটা জোরে নিঃশ্বাস নেয় নয়নিকা।
হাতের উপর ভর দিয়ে কার্নিশের উপর এবার ঝুঁকে পড়ে। তার পাটা শূন্যে ভাসতে থাকে। একটু অসাবধান হলেই সে সোজা ওই খেজুর গাছের নিচে গিয়ে পড়বে। আবার অদ্ভুত সব চিন্তা তার মাথায় আসতে থাকে। এখন যদি আমি এখান থেকে পড়ে যাই, তাহলে কি আমার মাথাটা ওই ছেলেটার মতো থেতলে যাবে? কথাটা ভাবতেই আবার গা গুলিয়ে ওঠে নয়নিকার। নিজেকে সামলে নিয়ে কার্নিস থেকে দূরে সরে আসে। এসব কি করছে সে? কেন বারবার সে নিজের ওপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে? কেন বারবার সজ্ঞানে মৃত্যুর দিকে ঢলে পড়ছে? তবে কি সে ভয়ে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলছে? সে কি বাড়ির সবাইকে বলে দেবে তার সাথে কি হচ্ছে? কিন্তু কিন্তু ওই মুখটা, সে যে কিছুতেই ওই মুখটাকে ভুলতে পারছে না। ওই চোখ দুটো প্রতি মুহূর্তে তাকে কিছু বলতে চাইছে। আর সহ্য করতে পারে না নয়নিকা। ছাদের মেঝেতে বসে ডুকরে কেঁদে ওঠে। এসব কি হচ্ছে আমার সাথে? আমার আমার আর ভালো লাগছে না। আমি আর পারছি না। আমি আমি মরতে চাই না। আমি তোর কোনো ক্ষতি করিনি, তবে কেন আমাকে এভাবে তাড়া করে বেড়াচ্ছে? কেন ওর ওই বিভৎস মুখটা আমি এক মুহূর্তের জন্য বলতে পারছি না? আমি কি করবো? আমার কি করা উচিত? কেন কিচ্ছু বুঝতে পারছি না। আমি কিচ্ছু বুঝতে পারছি না। বিরক্ত হয়ে পাশ ফিরে শোয় নয়নিকা। ঘরে এসি চলা সত্ত্বেও তার সারা শরীর ঘামে ভিজে উঠেছে। রাত 2টো বাজতে চলেছে, অথচ তার চোখে বিন্দুমাত্র ঘুম নেই। এই কয়েক ঘন্টা বহু কষ্টে পড়াশুনো করে, ঘরে পায়চারি করে বা কখনো ব্যালকনিতে গিয়ে ঠান্ডা হাওয়া গায়ে মেখে কাটিয়েছে সে। কিন্তু আর পারা যাচ্ছে না। মনের মধ্যে একটা ভয় সব সময় খচখচ করে চলেছে। এই অন্ধকার ঘরে একা আছে ভাবতেই গাটা আবার ছমছম করে ওঠে নয়নিকার। ভয়টা কমানোর জন্যই হাত বাড়িয়ে লাইটটা জ্বালায় সে। এই তার একটা দোষ, কিছুতেই লাইট জ্বালিয়ে ঘুমোতে পারে না সে। তাই এতক্ষণ ভয় হলেও ঘুমানোর জন্য লাইটটা বন্ধ করে রেখেছিল। কিন্তু আর না, আজ রাতে আর ঘুম হবে না তার। লাইটটা জ্বালিয়ে আবার শুতে যাবে, ঠিক তখনই তার চোখ চলে যায় ব্যালকনির দরজায়। সাথে সাথে চিৎকার করে খাট থেকে নামতে গিয়ে মেঝেতে পড়ে যায় নয়নিকা। তার আর্তনাদ এই বন্ধ ঘরের 4 দেওয়ালের মাঝেই আটকা পড়ে। ভয়ে মুখ ঢেকে কিছুক্ষণ গোঙায় সে। তারপর একটু সাহস করে মুখ তুলে আবার ব্যালকনির দিকে তাকায়। রুমের আলো থাই গ্লাস ভেদ করে বাইরে পড়ায় পরিষ্কার দেখা যাচ্ছে ফাঁকা ব্যালকনিটা। কিন্তু একটু আগে নয়নিকা যেটা দেখল, হ্যাঁ, সে তো স্পষ্টই দেখেছে ব্যালকনির দরজায় মুখ ঠেকিয়ে দাঁড়িয়েছিল একটা কম বয়সী ছেলে। পরনে হাফ হাতা সবুজ রঙের টি শার্ট, মুখের বাঁ দিকটা থ্যাতলানো ও বাঁ চোখটা নেই। হুবহু সেই মুখ যেটা সে বিকেলে দাদার ফোনে দেখেছিল। কিন্তু এ কে করে সম্ভব? সে যেটা দেখলো সেটা কি সত্যি, নাকি ভয় থেকে ইলিউশন হচ্ছে তার? কিচ্ছু বুঝতে পারে না নয়নিকা। 2 হাতে নিজের মাথার চুল চেপে ধরে কেঁদে ওঠে। তুমি যেও না কেন। যদি সত্যি আমার কাছে এসে থাকো, তাহলে প্লিজ চলে যাও। আমি তো তোমার কোনো ক্ষতি করিনি, বলো। তুমি প্লিজ আমায় ছেড়ে দাও। আমি আর পারছি না। আমি পাগল হয়ে যাবো এবার। কিছুক্ষণ বসে থেকে নিজেকে এবার সামলে নিয়ে উঠে দাঁড়ায়ও। এইভাবে ভয় পেলে চলবে না।
ভয় পাচ্ছে বলেই ভয় তাকে আরও গ্রাস করছে। কিন্তু আর না, আর সে সহ্য করবে না। স্পষ্ট দেখা যাচ্ছে ব্যালকনিতে কেউ নেই। ভয়টাকে এবার একদমই ঝেড়ে ফেলতে হবে। থাই গ্লাস খুলে নয়নিকা পা রাখে ব্যালকনির ঠান্ডা মেঝেতে। চারিদিকটা আজ অস্বাভাবিক রকমের নিস্তব্ধ। আকাশের চাঁদ ঢাকা পড়েছে কালো মেঘের নিচে। বৃষ্টি আসবে বোধ হয়। জোরে একটা শ্বাস নেয় সে। আর ভয় করছে না তার। চারিদিকের অন্ধকারে একবার চোখ বুলিয়ে নিয়ে ঘরে ঢুকতে গিয়ে একটা শব্দে সে থমকে দাঁড়িয়ে পড়ে। শব্দটা নিঃসন্দেহে বাগান থেকে আসছে। গাছপালার মধ্য দিয়ে কোনো কিছু হেঁটে গেলে যেমন আওয়াজ হয় ঠিক তেমন। একটু আগের ভয়টা আবার জাঁকিয়ে উঠে বসে ওর মনে। না, এটা তার কল্পনা বা ইলিউশন নয়। এখনো তো আওয়াজটা সে শুনতে পাচ্ছে। আওয়াজের উৎস লক্ষ্য করে বাগানের গোলাপ গাছগুলোর দিকে তাকায় নয়নিকা। এই মুহূর্তে এতটাও তো হাওয়া দিচ্ছে না যে গাছগুলো ভাবে নড়তে পারে। তাহলে তাহলে কি? ল্যাম্পপোস্টের মিহি আলোয় ব্যালকনিতে দাঁড়িয়ে তেমন কিছুই বুঝতে পারে না ও। এই সময় বিড়াল হওয়াটা স্বাভাবিক, কিন্তু তবুও ব্যাপারটা মাথা থেকে সরাতে পারে না সে। বেশ বুঝতে পারছে ও যে এই নতুন আসা অহেতুক ভয়টা তাকে আবার বিরক্ত করবে। তার চেয়ে ভালো হয় সেই স্থানে গিয়ে ভয়টাকে ঝেড়ে ফেলা। বাগানে গিয়ে একবার সব ঠিক আছে কিনা দেখে নিলেই তো মিটে যায়। কিছুক্ষণ বাগানের দিকে তাকিয়ে সাহস সঞ্চয় করে নয়নিকা। তারপর চোয়াল শক্ত করে ঘরের বাইরে বেরিয়ে আসে। চারিদিকের নিস্তব্ধ পরিবেশের দিকে তাকিয়ে বোঝে এই মুহূর্তে সে ছাড়া আর কেউ জেগে নেই এই বাড়িতে। পা টিপে টিপে নিচে নেমে আসে। মা বাবার ঘরের দরজার সামনে আসতেই আরেকটু সচেতন হয়ে যায় সে। খাবার টেবিলে তার ব্যবহার দেখে মা যে একটু বেশি সন্দেহ করেছে তা শুতে যাওয়ার আগে তার ঘরে এসে মায়ের করা প্রশ্নগুলো শুনেই বুঝতে পেরেছিল নয়নিকা। একটু ভেবে সে বাগানের দরজার দিকে পা বাড়ায়। একটা মৃদু শব্দে ছিটকিনিটি খুলে বাইরে বেরিয়ে আসেও। আশ্চর্য, আজ একটা ঝিঁঝি পোকাও পর্যন্ত ডাকছে না। বাগানে ঢুকে গোলাপ ঝোপের কাছে গিয়ে দাঁড়ায়ও। এই গাছগুলো সব তার নিজের পরিশ্রমের ফল। গোলাপ বড্ড পছন্দের তার। ভালো করে চারিদিকে তাকিয়ে স্বস্তি পায় নয়নিকা। সাথে নিজের ওপরে রাগও হয়। মিছিমিছি ভয় পেয়ে রাত বিরেতে নিজের বাড়িতে চোরের মতো ঘুরে বেরোতে হচ্ছে। নিজেকে তিরস্কার করতে করতে পিছনে ঘুরে বাড়ির দরজার দিকে পা বাড়ায়। কিন্তু দুপাদ এগোতেই সে আবার দাঁড়িয়ে পড়ে। চোখ মুখের রং মুহূর্তে পাল্টে যায় তার। সারা শরীর অবশ হয়ে আসে। মনে হয় পা দুটো যেন মাটির সাথে কেউ গেঁথে দিয়েছে। না, গেঁথে দেয়নি, বরং শক্ত করে চেপে ধরে আছে। হ্যাঁ, নিজের দুই পায়ে অনুভূত স্পর্শটা যে কিসের তা বেশ ভালো বুঝতে পারছে নয়নিকা। দু হাতে নিজের ফ্রকটা চেপে ধরে সে। অস্বাভাবিক শীতল দুটো পুরুষালী হাতের স্পর্শে ততক্ষণে কাঁপতে শুরু করেও, যেন ওই দুই হাতের শীতলতা তার শরীরের প্রতিটা কোণে তড়িতের মতো ছড়িয়ে পড়ছে। ঢোক গিলে পেছনে ঘুরে তাকাতেই একটা আর্তনাদ করে পেছিয়ে আসতে গিয়ে পায়ের শক্ত বাঁধনের জন্য মাটিতেই উল্টে পড়েও। নিজের চোখে বিশ্বাস করতে চেয়েও পারে না নয়নিকা। এ কি দেখছে সে? কোথায় মানুষ? এ তো শুধু দুটো হাত।
এই আলো আধারিতে সে স্পষ্ট দেখতে পাচ্ছে তার পা দুটো শক্ত করে ধরে আছে শুকনো রক্তমাখা কোনো পুরুষের শরীরবিহীন দুটো হাত। বিস্ফারিত চোখে হাত দুটোর দিকে তাকিয়ে থাকে নয়নিকা। তার আর নড়ার ক্ষমতা নেই। কিছুক্ষণ সব চুপচাপ। তারপর হঠাৎ করেই নিজের বাঁধন মুক্ত করে ওর পা ছেড়ে দেয় হাত দুটো। এটাই মোক্ষম সুযোগ পালানোর, কিন্তু নয়নিকার ঠায় বসে থাকে সেখানে, কারণ সে আর পালাতে চায় না। ওই হাত দুটোও তো তাকে এই কারণেই মুক্ত করে দিয়েছে। আর নিজেকে সামলাতে পারে না নয়নিকা। বিকেল থেকে মনের মধ্যে জমিয়ে রাখা কষ্টটা কান্না হয়ে বাইরে বেরিয়ে আসতে চায়। কাপা কাপা হাতে সে চেপে ধরে ওই হাত দুটো। অস্ফুট স্বরে বলে ওঠে, রফিক, আমার রফু। এই হাত দুটো চিনতে কোনো অসুবিধা হয়নি নয়নিকার। বিকেল থেকে নানা প্রমাণ পেলেও সে বিশ্বাস করতে চায়নি যে ট্রেনে কাটা পড়া দেহটা রফিকের, তার রফিকের। একটা সময় সে বিশ্বাসও করে ফেলেছিল যে তার রফু বেঁচে আছে, হয়তো কাল স্কুলে গিয়েই তাকে দেখতে পাবে। কিন্তু এখন ল্যাম্পপোস্টের আলোয় সে স্পষ্টই দেখতে পাচ্ছে ডান হাতের কবজির উপর আঁকা ট্যাটুটা। আরবিতে একটা নামের আদ্যাক্ষর। আরবি না জানলেও রফিকের নামটা পড়তে পারে নয়নিকা। পারবে নাই বা কেন? এই হাত ধরেই তো গত 2 বছরে সে তার জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ মুহূর্তগুলো উপভোগ করেছিল। এই 2 বছরে না জানি কতবার স্কুল কামাই করে রফিকের বাইকে চড়ে সারা কলকাতা টহল দিয়েছে। কখনো একটু রিস্ক নিয়ে নিজেরই বাড়ির কাছের রেল লাইনে এসে বসতো দুজনে। এসব অবশ্য বোরখার আড়াল থেকে উপভোগ করেছে নয়নিকা। যতই হোক, রফিকের মতো অত সাহসী সে ছিল না। এই 2 বছর সে সত্যি প্রাণ খুলে বেঁচেছিল। সমাজের তৈরি করা গণ্ডির বাইরে গিয়ে বাঁচার আনন্দটা যে কি তা সে অনুভব করতে পেরেছিল। সে সবই অবশ্য রফিকের দৌলতে। কিন্তু আজ সেই ছেলেটার এমন পরিণতি দেখে কষ্টে বুক ফেটে যাচ্ছে নয়নিকার। সত্যি বলতে সে বিকেলেই বুঝতে পেরেছিল মৃত ছেলেটা আর কেউ নয়। ছবিতে ওই বিকৃত শরীরটা চিনতে না পারলেও রফিকের রক্তমাখা টি শার্টটা ঠিকই চিনতে পেরেছে নয়নিকা। কিন্তু তার মন মানতে চায়নি। তখন মনে হয়েছিল রফিকের মতো টি শার্ট তো অন্য কারোরও থাকতে পারে। এমনকি রাতে যখন তার দাদা ওই বোরখা পরা মেয়েটার কথা বলেছিল, তখনও তার মন বলেছিল রফিক ছাড়াও আরও অনেক ছেলে মেয়েই তো রেল লাইনে গিয়ে বসতো, তাদের মধ্যেই কোনো না কোনো বোরখা পরা মেয়ে থাকতে পারে। কিন্তু এখন আর যাই হোক, এই হাত রফিক ছাড়া তো আর কারোরই হতে পারে না। কিন্তু কিন্তু এ কি করে সম্ভব? কথাটা মাথায় আসতেই চোখে একরাশ অবিশ্বাস নিয়ে রফিকের হাত দুটোর দিকে তাকায় নয়নিকা। তার মনে পড়ে যায় বিকেলে তারই নিজের বলা একটা কথা, কিন্তু রফিকের মৃত্যু তো প্রায় 12 ঘন্টা আগে হয়েছে। তাহলে হাত দুটো? চোখ ভরা জল নিয়েও মুখে হাসি ফুটে ওঠে নয়নিকার। মারা যাওয়ার পরও ছেলেটা পাল্টালো না। সমস্ত নিয়ম, সমস্ত অসম্ভাবনার বিপরীতে চলতে আজও সে ভালোবাসে। তার পক্ষে কোনো কিছুই অসম্ভব নয়। তার কাছে সব সমস্যার সমাধান রয়েছে। নইলে এই বোরখা পরে নিজেকে আড়াল করার বুদ্ধিটা কখনো নয়নিকার মাথায় আসতো না। ধরা পড়ার ভয়ে ছেলেটা নিজের বোনের বোরখা চুরি করে এনে দিয়েছিল নয়নিকাকে। বাড়িতে স্কুল যাওয়ার নাম করে বেরিয়ে একটা পরিত্যক্ত কারখানায় দেখা করতো ওরা। তারপর রফিকের আনা বোরখা পরে সবাইকে ফাঁকি দিয়ে সারা দিন ধরে রফিকের সাথে ঘুরে বেড়াতো। রফিক তাকে নতুন করে বাঁচা শিখিয়েছিল।
যে মেয়েটা মা বাবার ভয়ে সবসময় তটস্থ থাকতো, সেই কিনা গত 2 বছরে তাদের নাকের ডগা দিয়ে একের পর এক অভাবনীয় কাজ করে গেছে। এদিকে অবশ্য রফিকও খুব সতর্ক ছিল। তার যা সম্পর্ক ছিল সবই ওই বোরখার আড়ালে থাকা মেয়েটার সাথে। স্কুলে তো দুজন দুজনের সাথে কথাও পর্যন্ত বলতো না। তাদের বন্ধু বান্ধবীদের বললে হয়তো ওরা বিশ্বাসই করবে না যে রফিক আর সে একে অপরকে 2 বছর ধরে ভালোবাসে। এই 2 বছরের জীবনে অনেক না পাওয়াগুলো পূরণ করে নিতে পেরেছে নয়নিকা, কিন্তু সে জানতো এই সুখ সাময়িক। সে প্রথম থেকে জানতো তাদের এই সম্পর্কের কোনো শুভ পরিণতি হতে পারে না। সমাজের চোখে তারা ভিন্ন ধর্মী দুটি মানুষ। তাদের নিজেদের কাছে এই বিষয়টা বড় না হলেও সমাজের চোখে এটা ঘোর পাপ। সমাজ তো দূর, সর্বোপরি তাদের মা বাবাই কখনো তাদের এক হতে দেবে না। তাই তো প্রথমটায় রফিককে বাধা দিয়েছিল নয়নিকা। তাকে ভালোবাসলেও পরিণতির কথা ভেবে প্রথমে তার প্রস্তাবে রাজি হয়নি, কিন্তু শেষ পর্যন্ত রফিকের আহ্বানকে সে ঠেকাতে পারেনি। সমস্ত বাধা, সমস্ত নিয়ম উপেক্ষা করে সে জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্তটা নিয়েছিল। অবশ্য রফিকের কাছে এটা নতুন কিছু ছিল না, সে তো বরাবরই এরকম ছিল। সবার চোখে খারাপ হলেও সে চিরকালই সমাজের তৈরি নিয়মগুলোকে ভাঙতে ভালোবাসত। বলতো এসব বাঁধা নিয়ম তৈরি হয়েছে ভাঙার জন্য। সবার থেকে আলাদা ছিল রফিক, তাই তো নয়নিকা ওকে ভালোবেসে ফেলেছিল। কিন্তু তারা দুজনেই জানতো যে তাদের সম্পর্কের কোনো ভবিষ্যৎ নেই। তাদের জীবনটা ওই রেল লাইনের পাত দুটোর মতোই সমান্তরাল, চাইলেও তারা কখনো এক হতে পারবে না। কিন্তু নয়নিকা এটা ভাবতে পারেনি যে রফিকের সাথে এই যাত্রাটা মাত্র 2 বছরে। ওর বাড়িতে কেউ সন্দেহ না করলেও রফিকের বাড়িতে কিছুদিন ধরে সমস্যা হচ্ছিল। তার মা বাবা সন্দেহ করতে শুরু করেছিল। অবশ্য তার জীবনে যে কোনো মেয়ে আছে সেটা তারা ভাবতে পারেনি, কিন্তু রফিকের আচরণের অস্বাভাবিকতা তাদের নজরে পড়েছিল। স্কুল কামাই করে নয়নিকার সঙ্গে রফিকের ঘুরতে যাওয়াটাও বন্ধ হয়ে গিয়েছিল প্রায় 1 মাস আগে। রফিকের বাবা আড়ালে নজর রাখত। স্কুলে দেখা হলেও কথা হতো না ওদের দুজনের মধ্যে। তবে এসব আর সহ্য করতে পারছিল না ওরা। রফিক চিরকালই একটু জেদি স্বভাবের ছিল, যা ভাবত তাই করত সে। কাল বহু কষ্টে সকলের চোখে ফাঁকি দিয়ে তারা দেখা করেছিল ওই কারখানায়। তখনই রফিক বলেছিল আত্মহত্যা করার কথাটা। আর যাই হোক, পালিয়ে যাওয়ার মতো বোকামি সে করতে চায়নি। রফিক জানতো তাতে কোনো লাভ হবে না। অল্প কিছু টাকা নিয়ে তারা বেশি দিন লুকিয়ে থাকতে পারবে না। তাছাড়া সব কিছু জানতে পারার পর কোনো না কোনোভাবে তাদের অঢেল ক্ষমতাধারী মা বাবা তাদের ঠিকই খুঁজে বের করবে, তারপর তাদের জীবন দুর্বিষহ করে দেবে। হয়তো 2 বাড়ির পক্ষ থেকেই এমন কিছু দুর্নীতি হবে যে তারা দুজন এমনিতেই বেঁচে থাকতে পারবে না। তার থেকে অনেক ভালো আত্মহত্যা করা, স্বেচ্ছায় শান্তিতে মারা যাওয়া। নয়নিকা প্রথমে বোঝানোর চেষ্টা করেছিল, কিন্তু রফিক কারোর কথা শোনার ছেলে নয়। তাছাড়া নয়নিকা নিজেও জানতো আজ না হোক কাল তাকেও এই কাজটা করতে হবে। রফিককে ছাড়া সে বাঁচতে পারবে না, আর সমাজ তাদের একসাথে বাঁচতে দেবে না। তবে ও এটা ভাবতে পারেনি যে রফিক এত তাড়াতাড়ি এত ভয়ঙ্করভাবে নিজেকে শেষ করে দেবে। কাল বিকেলে আবেগে ভেসে রফিকের প্রস্তাবে হ্যাঁ বললেও এই মুহূর্তে নয়নিকা বুঝতে পারছে যে কাজটা সে ঠিক করেনি। আর যাই হোক, আত্মহত্যা কোনো কিছুরই সমাধান নয়। তারা দুজন না থাকলেও এই সমাজের কিচ্ছু এসে যায় না। কেউ হয়তো কখনো জানতেই পারবে না তাদের মৃত্যুর আসল কারণটা। তার চেয়ে ভালো হতো এসব ছেড়ে সে যদি রফিকের সাথে দূরে কোথাও চলে যেত। কিন্তু নিজের ভুলটা বুঝতে অনেক দেরি করে ফেলেছে নয়নিকা। তার দোষের জন্যই রফিক আজ আর নেই। এত নৃশংসভাবে সে নিজেকে শেষ করে দিয়েছে। তাহলে এবার
যতই হোক, রফিক তার জন্য এত বড় পদক্ষেপটা নিয়েছে, আর কিছুতেই পিছিয়ে আসতে পারবে না সে। তাহলে যে তার রফুর উপর অন্যায় হবে। সে ভালোই বুঝতে পারছে যে এই পৃথিবীতে তাদের দুজনের একসাথে আর বাঁচা হবে না, তবে মৃত্যুটা একসাথে হতে পারে। তার ভগবান বা রফিকের আল্লাহ নিশ্চয়ই এমন কোনো এক পৃথিবী বানিয়েছে যেখানে তারা একসাথে সুখে থাকতে পারবে। কিন্তু আত্মহত্যা করার তো অনেক পথ ছিল, তাহলে রফিক এত ভয়ানক রাস্তাটাই বেছে নিল কেন? অবশ্য বেশি ভাবতে হলো না নয়নিকাকে। রফিকের বাড়ি এখান থেকে অনেকটা দূরে, তাই সে যদি বাড়িতে আত্মহত্যা করত তাহলে নয়নিকার পক্ষে সেটা জানা কিছুটা অসম্ভব ছিল। তাই রফিক এত বড় পদক্ষেপটা নিয়েছে। তারই বাড়ির কাছে এসে এত ভয়ঙ্করভাবে নিজেকে শেষ করেছে সে, যাতে প্ল্যান অনুযায়ী তার মৃত্যুর খবরটা জানার পর নয়নিকাও নিজেকে শেষ করে দেয়। কিন্তু সেটা আর হলো কোথায়? সব জানার পরে যতবারই সে আত্মহত্যা করার চেষ্টা করেছে ততবারই বিফল হয়েছে। যতই হোক, নিজের হাতে নিজেকে শেষ করা অতটা সহজ নয়। যখনই সে ছুরি দিয়ে হাত কাটতে গেছে বা ছাদ থেকে লাফ দিতে গেছে, তখনই বাঁধা হয়ে দাঁড়িয়েছে তার মন। বারবার তাকে বলেছে ওই মৃতদেহটা রফিকের নয়। একদিকে তার রফু আর একদিকে তার নিজের জীবন। এই দুয়ের মাঝখানে ঝুলে কোনো মতে এই কয়েক ঘন্টা কাটিয়েছে নয়নিকা, কিন্তু আর পারছে না সে। আত্মহত্যা করা তার পক্ষে যে সম্ভব নয় তা সে বুঝতে পারছে। তাহলে উপায়? রফিকের কাছে তো সব সমস্যারই সমাধান থাকে, এটারও নিশ্চয়ই আছে। ওর হাত নিজের কপালে ঠেকে নয়নিকা কেঁদে ওঠে। রফিকের শীতল প্রাণহীন আঙ্গুলগুলো ভিজে যায় নোনা জলে। রফু, রফু প্লিজ আমাকে হেল্প করো। তোমার নয়ন আর পারছে না, বারবার হেরে যাচ্ছে। বিশ্বাস করো, তোমার মৃত্যু সংবাদ পাওয়ার পর থেকে আমি অনেকবার চেষ্টা করেছি, কিন্তু পারছি না। বারবার মনে হচ্ছে আমার মৃত্যুর সাথে হয়তো তোমার সাথে কাটানো ওই 2 বছরও শেষ হয়ে যাবে। সেগুলো অন্তত আমার স্মৃতিতে তো আছে। তোমার শেষ অস্তিত্বটা আমি নিজের হাতে শেষ করতে পারবো না রফু। তুমি প্লিজ কিছু করো, প্লিজ। আমি মরতে চাই, আমি তোমাকে ছাড়া বাঁচতে চাই না। নয়নিকার কান্নার শব্দে শেষ রাতের নিস্তব্ধ পরিবেশটা চঞ্চল হয়ে ওঠে। পাড়ার কুকুরগুলো এতক্ষণে সজাগ হয়ে চিৎকার চেঁচামেচি শুরু করেছে। কেটে যায় কয়েকটা মুহূর্ত। তারপরে নয়নিকার কপালের নিচে রফিকের শীতল হাত দুটো একটু কেঁপে ওঠে। কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ 2 হাতের ধাক্কায় রফিক তাকে উল্টে ফেলে দেয় বাগানের শুকনো মাটিতে। পর মুহূর্তে নয়নিকাকে আরও অবাক করে রফিকের হাত দুটো চেপে বসে তার গলায়। নিঃশ্বাস বন্ধ হয়ে আসে নয়নিকার, কষ্টে চোখ দুটো লাল হয়ে যায়। প্রথমে বুঝতে না পারলেও একটু পরেই তার কাছে সব পরিষ্কার হয়ে যায়। আত্মহত্যা করতে না পারলেও হত্যা তো করা যেতে পারে। রফিক সেটাই করছে। নয়নিকাকে নিজের কাছে নিয়ে আসার রাস্তা পরিষ্কার করে দিচ্ছে সে। সমস্ত বাধা উপেক্ষা করে চিরকালের জন্য নয়নিকাকে নিয়ে যাবে রফিক। 2 বছর ধরে যে ভবিষ্যৎকে অসম্ভব বলে মনে হয়েছে নয়নিকার, তা আজ সম্ভব হবে। না, শুধু ওই অসম্ভবটাকে বাস্তবায়িত করছে না রফিক, নয়নিকার মনে পড়ে যাচ্ছে একটা দিনের কথা। রফিকের কাছে নিজের একটা ইচ্ছে প্রকাশ করেছিল সে। তখন যদিও ভাবতে পারেনি এটা কখনো পূরণ হতে পারে। একটা গাছপালায় ঘেরা সুন্দর জায়গায় রফিকের হাতে হাত রেখে রাতের আকাশ দেখতে চেয়েছিল নয়নিকা। তাদের চারপাশে শুধুই গোলাপ গাছ থাকবে। গোলাপের গন্ধ গায়ে মেখে তারা নিজেদের মধ্যে ভাগ করে নেবে একটা সুন্দর স্বপ্নালু রাত। সত্যি, নয়নিকা তো প্রায় ভুলতেই বসেছিল তার এই ইচ্ছেটার কথা,
কিন্তু রফিক ভোলেনি। বেঁচে থাকতে যেমন তার সব ছোট বড় আবদার পূরণ করেছে, আজ মরে গিয়েও সে পাল্টায়নি। শত কষ্টের মধ্যেও নয়নিকার ঠোঁটে একটা হাসি ফুটে ওঠে। যে কষ্ট তার রুফু সহ্য করেছে তার কাছে এটা কিছুই নয়। নিজের হাত দুটো উঠিয়ে গলায় চেপে ধরা রফিকের হাতের আঙুলের ফাঁকে রাখে নয়নিকা। চাঁদের ওপর থেকে ততক্ষণে কালো মেঘের চাদরটা সরে গেছে। আপনারা শুনছিলেন গল্পান্বেষী অরিজিনালসের 13তম নিবেদন বৈশালী বিশ্বাসের কলমে হাত। টিম গল্পান্বেষী কোনোভাবেই আত্মহত্যার প্ররোচনা দেয় না। আত্মহত্যা কখনোই কোনো সমস্যার সমাধান নয়, তাই এই গল্পটিকে নিছক গল্প হিসেবেই গ্রহণ করার জন্য আবেদন জানানো হচ্ছে সকল শ্রোতা বন্ধুদের কাছে। আমাদের আজকের গল্প কেমন লাগলো তা অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে। ভালো লেগে থাকলে শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সাথে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করবেন যাতে আমরা আরও কাজ করে যেতে পারি ভবিষ্যতে। পরবর্তী গল্প আসবে তাড়াতাড়ি। ততদিন আপনারা সকলে ভালো থাকুন, সাবধানে থাকুন, সুস্থ থাকুন।